রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। মামলার 17 জন সাক্ষীর মধ্যে 16 জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আগামীকাল মামলা যুক্তিতর্ক উপস্থাপন হবে। অভিযোগ গঠনের পর মাত্র একদিনেই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় রামিসার পরিবারের সদস্য, তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ম্যাজিস্ট্রেট সহ মোট 16 জন সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উঠে আসে। সাক্ষীদের বক্তব্যে রামিসা হত্যার ঘটনাকে ঘিরে বিভিন্ন লোমহর্ষক তথ্য উপস্থাপিত হয়। সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা, মা সহ পুলিশ কর্মকর্তারাও। এ সময় রামিসার পরিবারে তাদের সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এই সাক্ষীর সাক্ষ্য থেকে আপাতত একটি জিনিস বলা যায়, সেটা হলো যে আমরা মামলার গুরুত্বপূর্ণ যে ইনক্রিমিনেটিং এভিডেন্স, সেটা মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষীগণ তাদের জবানবন্দিতে এবং কিছু কিছু অংশে জেরার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করেছেন এবং উভয় আসামির সংশ্লিষ্টতার যে প্রমাণ সাক্ষীগণ আদালতে দিয়েছেন। এই মামলাটা সারা জাতিকে নাড়া দিয়েছে এবং এই ধরনের আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এটা খুবই নৃশংস ঘটনা এবং এই ঘটনায় যেমন জনগণ মর্মাহত, তেমন সরকারও এই ব্যাপারে খুবই উদ্বেগ এবং যারা আন্তরিকতা আছে এবং যারা সাক্ষী দিচ্ছেন তারাও এই ঘটনায় মর্মাহত এবং তারাও সাক্ষী দেওয়ার জন্য। সিলেটে ধর্ষণ ও হত্যার শিকার 4 বছরের শিশু ফাহিমার পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, হামরুবেলার প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনায় সরকারের সমালোচনাও করেন। শাহিন আহমেদের ক্যামেরায় ও মৃণাল কান্তি দাসের তথ্যে আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। সিলেট সদর উপজেলার সেই শোকাহত বাড়ি, যেখানে এখনো থামেনি 4 বছরের শিশু ফাহিমাকে হারানোর আহাজারি। ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সিলেটে পৌঁছেই সেই বাড়িতে যান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। স্বজনদের সঙ্গে কথা বলেন, সমবেদনা জানান, আশ্বাস দেন ন্যায় বিচারের। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি মানুষের প্রত্যাশার বিপরীতে যাচ্ছে। সরকারের সাম্প্রতিক অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি দাবি করেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের উপর নতুন করে চাপ সৃষ্টি করবে। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই করের বোঝা জনগণের ঘাড়ে চাপানো। কারণ মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করবে। ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই করের যন্ত্রণা সবার কাছে একটু দরদ নিয়ে চিন্তা করার দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে দাম, আবার 1 মাসের ব্যবধানে আবার এসে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলেই জনগণের উপর একটা জুলুম। ঢাকায় শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যক্রমের উদাহরণ তুলে ধরে ফাহিমা হত্যাকাণ্ডের বিচারও দ্রুততম সময়ে সম্পন্ন করার দাবি জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই আর কোনো বাপ মা চোখের পানি ফেলে না বলুক যে আমার বাচ্চা তো ফেরত পাবো না, আমি আমার বাচ্চার বিচার চাই। রামিসার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন, আপনি বিচার চান কিনা? তিনি বলছেন, কার কাছে বিচার চাই? অসহায়ত্ব প্রকাশ করেছেন। কেন? বিচার বিভাগের উপর মানুষের আস্থা নেই বলেই তিনি এই কথা বলেছেন। আইন প্রয়োগকারী সংস্থার উপরে আস্থা থাকলে তিনি এই কথা বলতেন না। আমরা সেই বাবাকেও কালকে কথা দিয়ে এসেছি, আপনার পাশে আমরা আছি এবং আপনার পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় 2 স্কুল শিক্ষক ও তার বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে শাহ আমানত সেতু প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক এবং তার বাবা দুর্গাপদ মল্লিক। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলে দুর্গাপদ মল্লিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করেছে, তবে ঘটনার পর চালক পালিয়ে গেছে।
নেত্রকোনা সদর উপজেলায় বিয়ে বাড়িতে সাউন্ড সিস্টেমে গান বাজনা ও ছবি তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফয়সাল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। অনুষ্ঠান চলাকালে বিয়ে বাড়িতে একই গ্রামের এক ছেলে তার কয়েকজন বন্ধু নিয়ে নাচ গান শুরু করলে ফয়সালের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বহিরাগতরা সেখান থেকে চলে গিয়ে পরিবারের লোকজন নিয়ে ফয়সাল ও তাদের লোকজনের উপর হামলা চালায়। গতরাতে চল্লিশা ইউনিয়নের সংসদ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন রবিন হাসান, আব্দুল্লাল ফাহিম ও সাদিকুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পর ফয়সাল ময়মনসিংহ মেডিকেলে মারা যান। এই ঘটনায় কেউ আটক হয়নি, পুলিশ তদন্ত করছে। হসপিটালে নাই, একজন ময়মনসিংহ মেডিকেলে নিচ্ছে আর দুইজন নেত্রকোনা হসপিটালে আছে। ময়মনসিংহ মেডিকেলে যে নিছিল তার নাম হচ্ছে আমির ফয়সাল, বয়স 20। সে আসলে মারা গেছে। না, পূর্ব বিরোধের বিষয়টা আসলে এখনো আমাদের নলেজে আছে না, হয়তো পূর্ব বিরোধ থাকতে পারে, না হলে একজনকে আসলে এইভাবে মারার আসলে যৌক্তিকতা আমরা জানি না, অথবা তাৎক্ষণিকভাবে হতে পারে। এটা আসলে তদন্তের বিষয়, তদন্ত সাপেক্ষে আসলে পরবর্তীতে বলা যাবে আর কি। রংপুরে পীরগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে 1000 পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার দাড়িকামারি গ্রামের মোখলেসুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ খালাস পীর সড়কের ফলির বিল বাজার এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে 1000 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযান চালিয়ে 4টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকায় গড়ে ওঠা এ সকল প্রতিষ্ঠানে অভিযান করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মামুন। এ সময় কাগজপত্র আপডেট না থাকা, নির্ধারিত সংখ্যক চিকিৎসক না থাকা সহ বিভিন্ন অভিযোগে ইসলামপুর জেনারেল হাসপাতালকে 50,000 টাকা, 20,000 টাকা আর আল মদিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে 20,000 ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে 10,000 টাকা জরিমানা করা হয়। মোবাইল কোড অভিযানে 2টা হাসপাতাল, ক্লিনিক এবং 2টা ডায়াগনস্টিক সেন্টার, মোট 4টা প্রতিষ্ঠানকে আজকে অভিযান করেছি। এই সমস্ত প্রতিষ্ঠানের লাইসেন্স নাই, হালনাগাদ লাইসেন্স নাই, এবং যে ধরনের সেবা ব্যবস্থা থাকার উচিত ছিল এদের, তাদের রোগী ভর্তির ক্ষেত্রে অথবা টেস্টের ডায়াগনস্টিক ক্ষেত্রে, সে সমস্ত ব্যবস্থা আমরা পাইনি। মৌলভীবাজার জেলার জুড়িতে ইয়াবা ও গাঁজা সহ 2 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উপজেলার জাফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের তাহের আলীর ছেলে আজমল আলী আজলকে ইয়াবা ও হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলার রেহেনা আক্তারকে গাঁজা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের একটি টিম আটক করে। পরে তাদেরকে জুড়ি থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ি থানার ওসি রফিকুল ইসলাম। ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রেণুপোনা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 31টি ড্রামে রাখা 3,10,000 রেণু উদ্ধার করা হয়। জব্দকৃত রেণুর বাজার মূল্য প্রায় 10 লাখ টাকা। পরে সেগুলো ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয়। মৎস্য কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে খুলনায় নেয়ার পথে এসব রেণু আটক করা হয়। পরিবহনকারী হ্যাচারির কাগজ দেখালেও তা প্রমাণিত হয়নি। কর্মকর্তারা জানান, অবৈধ রেণু পরিবহন ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রাম নগরের হালিশহর আই ব্লক এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 9:53 আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দ্রুত তৎপরতার ফলে মাত্র আধা ঘন্টার মধ্যে সকাল 10:30 আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায়, একাধিক কক্ষ বিশিষ্ট পাকা ঘরে আগুন লাগে। পাশাপাশি হালিশহর থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।
ভোলার বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বিকেলে তার জন্মস্থান সদর উপজেলার কোড়ালিয়া গ্রামের বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে মরদেহ দাফন করা হয় তার। এর আগে দুপুর 2:30টায় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় গার্ড অনারের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। দুপুর 1:40 তোফায়েল আহমেদের মরদেহ বহনকারী হেলিকপ্টারটি তার নিজ গ্রামে অবতরণ করে। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে ভোলা সরকারি স্কুল মাঠে নিয়ে যাওয়া হয়। এ সময় তোফায়েল আহমেদকে বহনকারী হেলিকপ্টার ঘিরে দলীয় নেতাকর্মী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা হেলিপ্যাডে ভিড় জমান। ঈদুল আজহার টানা ছুটি শেষ হলেও এখনও পর্যটকদের পদভারে মুখরিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। নিজেকে তৃপ্তিময় ও পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিদিন হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে। সমুদ্রের ঢেউয়ের সাথে মিতালি গড়ার পাশাপাশি সাগরের রহস্য ঘেরা দেশের একমাত্র সি অ্যাকোয়ারিয়ামেও লেগেছে পর্যটকদের ভিড়। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের তথ্য ও ভিডিও চিত্রে জানাচ্ছেন তামান্না সাদিকা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারে ঈদুল আজহার ছুটি শেষে এখনো পর্যটকদের ঢল অব্যাহত রয়েছে। সমুদ্রের নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর বিস্তীর্ণ বালুকা বেলায় যেন দেশি বিদেশি ভ্রমণ পিপাসুদের কাছে এক চিরায়ত আকর্ষণ। শুধু সৈকতের সৌন্দর্য নয়, পর্যটকদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সাগরের গভীরে রহস্য ঘেরা সামুদ্রিক জীব বৈচিত্র্যকে ঘিরে গড়ে ওঠা বিনোদন ও গবেষণা केन्द्रগুলো। हामी 3 जना नेपाली भाइ दाजुभाइ कक्सबजार घुम्न आएको छौँ अनि कक्सबजार सबै घुमेर भ्याएर हामी अहिले फिस थेरापीमा अहिले आएको छौँ। ফার্স্ট টাইম আসা, এখানে ভিজিট করলাম আর ভিতরে আসলে মাছগুলা বা সামুদ্রিক যত রকম মাছ আছে সব আছে, সবগুলোই দেখতে অনেক সুন্দর। এখানে পর্যটকরা কাছ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণী, অক্টোপাস, শামুক, কাঁকড়া, চিংড়ি, জেলিফিশ সহ নানা বর্ণিল ও অদ্ভুত জীবজগৎ। অনেক পর্যটক জানাচ্ছেন সমুদ্র শুধু উপরিভাগের সৌন্দর্য নয়, এর গভীরেও যে এক বিস্ময়কর প্রাণ বৈচিত্র্য রয়েছে, এই অভিজ্ঞতা তাদের জন্য নতুন এক আবিষ্কার। সাগরে অনেক ধরনের মাছ আছে যেগুলা মানে আমি দেখি নাই, এখানে এসে আমি দেখতে পেয়েছি। রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে এসে সামুদ্রিক প্রাণী দেখে অনেক ভালো লেগেছে। সবকিছু দেখে ভালোই লাগছে। হাঙর মাছ, তারপর কচ্ছপ, অনেক ধরনের মাছ দেখে ভালোই লেগেছে। পর্যটন সংশ্লিষ্টরা মনে করেন কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আধুনিক বিনোদন ও গবেষণাধর্মী কেন্দ্রগুলো আরো উন্নত করা গেলে দেশি বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে। এই প্রাণী জগতের মধ্যে যে এটা একটা বিশাল একটা জগৎ, যেটা আমরা এখনো শেষ করতে পারি না, যে আসলে সমুদ্রের মধ্যে কত প্রকার প্রাণী আছে। তা আমাদের রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড চেষ্টা করতেছে ওই সমুদ্রের তলদেশটাকে মানুষের সামনে, দর্শনার্থীর সামনে তুলে ধরা। তামান্না সাদিকা, মাই টিভি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে শহরের সঙ্গীতা মোড়ে সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। পৌর বিএনপির আহ্বায়ক শের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চাঁদপুরে মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন আইইবির চেয়ারম্যান প্রকৌশলী শাহনাজ শারমিন। উপজেলা বিএনপির সহসভাপতি এস.এম. জাহাঙ্গীরের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চ্যাংড়াচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. জাহাঙ্গীর আলম প্রধান, জেলা বিএনপি নেতা বশির আহমেদ প্রধান সহ আরো অনেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরগুনায় বেতাগীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টায় বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহনাজ কবির। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বরগুনা 2 আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বনি। আলোচনা শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নেতাকর্মীদেরও এলাকার উন্নয়নে কাজ করতে হবে। তিনি সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে অধ্যক্ষ মোহাম্মদ মুস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদ সহ আরো অনেকে। খুলনার দাকুব উপজেলায় সন্ত্রাসী ও দখলদারি বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টার দিকে চালনা বোমার গাছতলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে সেখানে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন পানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু এবং পানখালী ইউপি সদস্য শেখ মুস্তাক আহমেদ। কর্মসূচি শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে স্মারকলিপি দেন। নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের স্মরণে নির্মিত স্মৃতি মোরাল বাংলার ঈগল এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোরালটির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল্লাল ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। পাবনার ঈশ্বরদী শাহপুর মদিনাতুল উলুম আলী মাদ্রাসায় 33 বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি নূর আলম সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা 4 আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সহ উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা ছিলেন। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সার্বিক সেবায় মনোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের চিকিৎসা সেবা আরও কার্যকর করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভা। দুপুরে 250 শয্যা বিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। সবাই উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খন্দকার সহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং টেন্ডার বাতিল এবং হাসপাতালের পরিচালক ডাক্তার আনোয়ারুল কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় হাসপাতালের প্রধান ফটকের সামনে সর্বস্তরের মানুষের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জুলাই যোদ্ধা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে টেন্ডার বাতিল ও পরিচালকের অপসারণের দাবি জানান এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে মিছিল নিয়ে কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগের খবর দিয়ে শেষ করব সংবাদ। ভোলা চরফ্যাশনে করোনাকালীন সময়ে গড়ে ওঠা জ্ঞান কুঠির পাঠাগার। এই ছোট উদ্যোগ আজ হয়ে উঠেছে তরুণদের আলোর পথ প্রদর্শক। এখন বই পড়ার আগ্রহ বাড়িয়ে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাচ্ছে পাঠাগারটি। তবে আর্থিক সংকটে থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এই পাঠাগারের কার্যক্রমে। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি শাহাবুদ্দিন হাওলাদার। 2020 সালে করোনা মহামারীর সময় যখন মানুষ ঘরে বন্দী আর শিক্ষা ব্যবস্থা ছিল স্থবির, ঠিক তখনই ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে কয়েকজন তরুণ বন্ধু মিলে গড়ে তোলেন জ্ঞানকুঠির পাঠাগার। মাত্র 300 বই দিয়ে শুরু হওয়া এই পাঠাগার এখন 500 বইয়ে সমৃদ্ধ। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে ভিড় জমায় স্থানীয় তরুণরা। কেউ গল্পে, কেউ জ্ঞানে ডুবে কাটায় ব্যস্ত সময়। এখানে শিক্ষা দীক্ষায় কর্মে এগিয়ে না আসে তাহলে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র কোনোভাবেই উন্নত হবে না, ভালো হবে না, চৌকস হবে না। যারা চাকরিজীবী আছে, যে যার যার পেশায় আছে, সবাই যদি
এই জ্ঞান চর্চা ঘর থেকে যদি আসে অন্তত 10 থেকে 20 মিনিট যদি সবাই সময় দেয় এবং যে বইগুলো আছে যে বইগুলো পরিধান করে পড়ে সবাই, আমার মনে হয় সবার ভিতরে টুকটাক কিছু আউট নলেজ আসবে। মোবাইল ফোনের আসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রেখে বইমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই পাঠাগার। অনেকের কাছে এটি হয়ে উঠেছে আলোর দিশা। একজনের ভাবনা শেয়ার করার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, এরকম কোনো স্টেজ ছিল না। আমি চাইছিলাম পাঠাগারটাকে একটা স্টেজ হিসাবে ব্যবহার করার জন্য, সব মেধাবীরা এখানে এসে যেন তাদের ভাবনাগুলো শেয়ার করতে পারে। এ ধরনের পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি সমাজ পরিবর্তনের কেন্দ্র বলে মনে করছেন বিশিষ্টজনেরা। এই পাঠাগার এবং পাঠাগারের যে কনসেপ্ট, এটাকে আরও বিস্তৃতভাবে প্রচার করা এবং আমাদের তরুণ প্রজন্মকে পাঠাগারমুখী করা, যাতে তারা বিভিন্ন ধরনের অসামাজিক এবং অন্যায় থেকে বেরিয়ে এসে পাঠাগারমুখী হতে পারে। করোনার দুঃসময়ে শুরু হওয়া এই ছোট্ট উদ্যোগ আজ তরুণদের আলোর পথে এগিয়ে নিচ্ছে। তবে আর্থিক সংকটে যদি থেমে যায় এই যাত্রা, তাহলে হারিয়ে যাবে একটি সম্ভাবনাময় শিক্ষা কেন্দ্র। শাহাবুদ্দিন হাওলাদার, মাই টিভি নিউজ, চরফ্যাশন।